আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি আবারও আপনাদের সামনে ক্রুশ 98 এর পক্ষ থেকে সবাইকে স্বাগতম এবং আসসালামু আলাইকুম। এবার আপনাদেরকে নিয়ে এসেছি সংস্কৃতি এবং শিক্ষানগরী রাজশাহীতে। এবার দেখাবো রাজশাহীর পদ্মার পাড়, পদ্মার চর এবং তার আশেপাশের প্রাকৃতিক সৌন্দর্য। শেষ করব সুন্দর সুন্দর সব দৃশ্য দিয়ে। সবাই আমার সাথে থাকবেন, আর যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন। আমি ছোট্ট মানুষ, ক্ষুদ্র একটা চেষ্টা করি দেশের বিভিন্ন জায়গায় ঘুরতে এবং সেগুলো আপনাদেরকে আবার দেখাতে। আমার এই ছোট্ট প্রয়াস যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমি কাজ করে স্বাচ্ছন্দ্য বোধ করবো। সবাই আমার সাথেই থাকুন। আমরা আগে রাজশাহীর ইতিহাস জানতে চাই। রাজশাহী বাংলাদেশের উত্তর পশ্চিমাঞ্চলের একটি ঐতিহাসিক ও সাংস্কৃতিক শহর। পদ্মা নদীর তীরে গড়ে ওঠা এই শহরকে বলা হয় শিল্পনগরী বা রেশমনগরী। প্রাচীন ইতিহাস খুবই চমৎকার। রাজশাহীর অঞ্চলের ইতিহাস হাজার বছরের পুরনো। প্রাচীনকালে গৌড় জনপদের অন্তর্ভুক্ত ছিল। পাল ও সেন আমলে এই অঞ্চল শিক্ষা সংস্কৃতির গুরুত্বপূর্ণ কেন্দ্র হিসাবে পরিচিতি লাভ করে। মুসলিম শাসন আমলে 1300 শতকে মুসলিম শাসন আমলের সময় রাজশাহী গুরুত্ব পেতে শুরু করে। মোগল আমলে এখানে প্রশাসনিক কেন্দ্র গড়ে ওঠে। পদ্মা নদীর বাণিজ্যিক কারণে রাজশাহী একটি গুরুত্বপূর্ণ বাণিজ্যিক শহরে পরিণত হয়। ব্রিটিশ আমলে 1976 সালে রাজশাহী কলেজ প্রতিষ্ঠিত হয়। 1953 সালে রাজশাহী বিশ্ববিদ্যালয় স্থাপিত হয়, যা দেশের অন্যতম প্রাচীন ও বড় বিশ্ববিদ্যালয়। এই সময়ে রাজশাহী শিক্ষা সাংস্কৃতিক শহর হিসাবে পরিচিতি লাভ করে। এই ছিল রাজশাহীর ইতিকথা। হ্যাঁ বন্ধুরা, যা বলছিলাম, রাজশাহী বিশ্বখ্যাত রেশম শিল্পের জন্য পরিচিত। এছাড়া এখানকার আম দেশের সেরা আমগুলোর মধ্যে অন্যতম। ল্যাংড়া, ফজলি, গোপালভোগ রাজশাহীর গর্ব। বর্তমানে রাজশাহী একটি পরিষ্কার পরিচ্ছন্ন শহর। হ্যাঁ বন্ধুরা, যা বলছিলাম, রাজশাহীতে আসলে আপনারা দেখতে পাবেন পদ্মা নদীর পাড়, বরেন্দ্র গবেষণা জাদুঘর, রাজশাহী এইচএম, কামরুজ্জামান উদ্যান, পদ্মা গার্ডেন। এইসব স্থাপনা শহরকে সৌন্দর্য বাড়িয়ে দিয়েছে। ইতিহাস, শিক্ষা, সংস্কৃতি, প্রাকৃতিক সৌন্দর্যের মেলবন্ধন রাজশাহী। প্রাচীন ঐতিহ্য আর আধুনিকতার সমন্বয়ে গড়ে ওঠা এই শহর সত্যি বাংলাদেশের জন্য অনন্য রত্ন হিসাবে পরিচিতি লাভ করেছে। হ্যাঁ ভিউয়ার্স, আমরা শুনছিলাম রাজশাহীর ইতিকথা এবং রাজশাহীর গর্বের কিছু গল্প। তো আমরা এই মুহূর্তে রাজশাহী যেতে যেতে রাজশাহী চলন বিলে চলে এসেছি। দীর্ঘতম এই চলন বিল, পানি আর পানি, যা দেখতে অবশ্যই আপনাকে মুগ্ধ করবে। যখনই আসবেন রাজশাহীর এই প্রান্তে, তখনই চলন বিলকে অবলোকন করে আসবে। আমার ক্ষেত্রে খুবই ভালো লেগেছে, যেহেতু বর্ষাকাল ছিল, পানিতে টয়টুম্বর ছিল চলন বিল। এখানে মাছ এর একটা বড় অংশ আমরা এই চলন বিল থেকে পেয়ে থাকি। হ্যাঁ বন্ধুরা, চলতে থাকুন। আমরা এবার যে ইতিকথা শুনেছিলাম রাজশাহীর, তার এই একটি অংশ আপনাদের কাছে দেখাবো। কিছু রাতের অন্ধকারের চিত্র, আর দেখাবো কিছু চরের চিত্র। এই মুহূর্তে বন্ধুরা আমরা যে হোটেলটিতে উঠেছিলাম, হোটেল মোটেল পর্যটন কেন্দ্রে, এই হোটেলের বারান্দায় যে অংশটা সেটাই দেখা যাচ্ছে। আসলে বারান্দাতে বিশাল এক লবি রয়ে গেছে, যেখানে আশেপাশের যে প্রাকৃতিক পরিবেশ সেটা দেখা যায়। আমরা এখানে আজকে থাকবো এবং বিকেলে আপনাদের দেখাবো রাজশাহীর চরের সন্ধ্যার কিছু অংশ। আমাদের এটাই রুম, এই রুমে আমরা থাকবো। যেটা বলছিলাম, সে বারান্দা দিয়ে যা দেখা যায়। আসলে পর্যটন হোটেলগুলো অনেক সুন্দর। আমরা যদি চেষ্টা করি দেশের সম্পদ দেশেই রাখার জন্য, তাহলে আমাদেরকে আসলে এই পর্যটন হোটেলে থাকা উচিত। হোটেলের সবকিছুই ভালো ছিল। হোটেলের ওয়াশরুমটা অনেক বড় ছিল, অনেক সুন্দর ছিল। আমরা সাধারণত ভাবি সরকারি প্রতিষ্ঠান অনেকটাই কেমন হবে, কিন্তু এখানে দেশে দেখলাম যে না, অনেক সুন্দর সাজানো গোছানো একটি রুম। বিশেষ করে তার ওয়াশরুমটা অনেক সুন্দর ছিল এবং এই রুমে 2টা খাট ছিল। 2 খাটে 4 জন থাকা যায়। আমরা আজ 3 জন আছি এখানে। ফ্যান ছিল, টিভি ছিল, বেশ ভালোই, এবং পরিষ্কার পরিচ্ছন্নতা ছিল বেশ ভালো। সেই হিসাবে বলাই যায় যে পর্যটন হোটেলগুলো আসলে অন্য অন্য হোটেলের চেয়ে কোনো অংশে কম না। হ্যাঁ ভিউয়ার্স, যা বলছিলাম যে সন্ধ্যায় পদ্মার চরের অংশটুকু দেখাবো। আমরা আসলে হোটেলে আসতে আসতে আমাদের বিকেল হয়ে গেছিল। আমরা ওখানে ফ্রেশ হয়ে বেরিয়ে আসছিলাম। সেই পদ্মার চর সন্ধ্যা হয়ে যাওয়াতে ক্যামেরাতে খুব ভালো একটা পরিষ্কার দেখা যাচ্ছে না, তবে খুবই সুন্দর একটা জায়গা, যেখানে বসলে মনে প্রশান্তি আসে এবং মনটা অনেক বিশালতায় পরিণত হয়। কারণ পদ্মার চরটা এতই বিশাল ছিল যে দেখতেও সুন্দর। অনেক লোক এখানে আসছিল সন্ধ্যায়, অনেক লোক আসে এবং আমরা দেখলাম পর্যাপ্ত লোক আছে এখানে, এবং আশেপাশে পর্যাপ্ত খাবারের দোকানপাট ছিল। খুব ভালোই ছিল বন্ধুরা, দেখতে থাকুন সন্ধ্যার পদ্মার চর।
বন্ধুরা দেখতে থাকুন পদ্মার চারপাশ, সন্ধ্যার পরিবেশটা। তার সাথে আমি পদ্মার চরের কিছু কথা আপনাদের শোনাই। পদ্মা নদীর বুকে জেগে ওঠা ভূমিকে বলা হয় পদ্মার চর। নদীর প্রভাবে বয়ে আনে পলি বালু জমে ধীরে ধীরে এই চরগুলো সৃষ্টি হয়। চর কখনো স্থায়ী হয় না, কখনো আবার পানিতে বিলীন হয়ে যায়। বর্ষাকালে পদ্মা নদীতে প্রচুর পানি আসে। পানি নেমে গেলে নদীর মাঝখানে বা তীরবর্তী যে অংশে বালু বা পলি জমে যে উঁচু অংশ তৈরি হয়, সেটাই হলো আসলে পদ্মার চর। চরবাসীর জীবন কাটে খুব কষ্টে, কখনো কঠোর পরিশ্রম, কখনো প্রকৃতির সাথে যুদ্ধ করে তাদের টিকে থাকতে হয়। এই চরের জমিগুলো অত্যন্ত উর্বর, এই চরে তাই ফসলও ভালো হয়। ধান, পাট, গম, শাকসবজি এখানে ভালোই ফলন ফলে। এভাবেই চরের মানুষের জীবন গাথা, এভাবেই সংগ্রামের মধ্যে দিয়ে তাদের জীবন পরিচালনা করতে হয়। তো বন্ধুরা, সন্ধ্যার এই চরে আমরা অনেক ধরনের খাবারের দোকানপাট দেখতে পাচ্ছি। এখানে বিভিন্ন রকম আলুর চিপস এগুলো বিক্রি করা হয়। আর পর্যাপ্ত মানুষ আজ এখানে এসেছে। আর যা শুনলাম লোকমুখে, প্রতিদিন বিকেলেই পর্যাপ্ত লোক এই চরের টি সেকশন এবং আই সেকশন দুইটাতেই ঘুরতে আসে। তো পদ্মার চর শুধু বালু নয়, একটি হাজারো মানুষের জীবন, স্বপ্ন ও সংগ্রামের গল্প। প্রকৃতির সঙ্গে লড়াই করে টিকে থাকার এক অনন্য উদাহরণ পদ্মার চর। ভোরবেলায় পদ্মার চরে সূর্যোদয়, সাদা বালু চর, নীল আকাশ আর দূরে নদীর ঢেউ সব মিলে অপার সৌন্দর্য। শীতকালে নানা প্রজাতির অতিথি পাখি চরকে আরও জীবন্ত করে তোলে। আপনারা যখন আসবেন অবশ্যই এই চরে এসে সন্ধ্যায় এবং সকালে দুই বেলা ঘুরে যাবেন। দুইটা সময় চর দুই রকম দেখতে। আমি আছি এই মুহূর্তে সন্ধ্যা 7টার দিকে। এখানে পর্যাপ্ত মাটির খেলনাপাতিও পাওয়া যাচ্ছে। ব্যাংক কত করে? ওই যে বড়টা, হ্যাঁ 200, আর ছোটগুলা আপনার 150 আছে, 180 আছে, 100 আছে। ভালো হবে কোনটা? আপনি এখন যেরকম রাখবেন সেরকম। অল্প টাকা রাখি, বেশি টাকা রাখি আর লাভ কি? টাকা ব্যাংকে পড়ে থাকলে তো লস হবে না। বুঝালে আপনার একটা পাবেন, ওটা উপকারে দিবে। ঠিক আছে, তাহলে আবার ওইটা নিয়ে যাবো। কোনটা 100 দেখাও আমার, একটু উঠো। আর উপরেগুলো এটা কত? এটা ওটা কম না? তাই? আচ্ছা ঠিক আছে, আসতেছি তাহলে। হ্যাঁ বিয়ার, শুনছিলেন এক চরের ব্যবসায়ের কিছু কথোপকথন। তো ওনার কথায় স্পষ্ট রাজশাহীর ভাষা, আমার কাছে ভালোই লাগছিল। তো উনি পরিশ্রমী খুব, প্রতিদিন বিকেলে এরকম এখানে এসে বেচাকেনা করেন এবং খুব ভালো বেচাকেনা হয় ওনার কথার সাথে, যেটুকু বুঝতে পেরেছি আমি। এরকমই আরও অনেক দোকানপাট রয়ে গেছে। এ পাশে দেখতে হয় ছাতার নিচে অনেক ফল ফ্রুটস নিয়ে বসেছে। কেউ আচার বিক্রি করছে, কেউ চানাচুর বাদাম বিক্রি করছে, কেউ বা জিলাপি বিক্রি করছে, সবই গরম গরম টাটকা। তো আপনারা আসলে বন্ধুরা এই টি সেকশনটাতে, চরের এই সেকশনটাতে আসবেন। আসলে সন্ধ্যার সময় এই মজাটা নিতে পারবেন। আসলেও চর দিনে একরকম আর সন্ধ্যায় রাতে আরেক রকম। তো আমরা সেটাই দেখছিলাম। তার সাথে আরেকটা কথা না বললেই নয়, যেটা আমার চোখে বারবার পড়ছিল, চারিপাশ থেকে আমার ক্যামেরায় ধারণকৃত হচ্ছিল, যে আমরা মানুষ ভালো, কিন্তু পরিবেশটাকে ভালো রাখার জন্য যে কিছু কাজ আমাদের করা দরকার ছিল, সেটা মনে হয় আমরা করি না। তারই কিছু অংশবিশেষ আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব, যে আমরা আসলে কেমন। রাতের দূরে চরে নদীর এই পারে আলোকিত আরেকটি শহরের মতো মনে হচ্ছে। তো বন্ধুরা, যা বলছিলাম, সেই দেখেন পর্যাপ্ত নোংরা এখানে কিন্তু বসে তার বাদাম খাচ্ছে, চানাচুর খাচ্ছে। আমরাই কিন্তু ফেলছি এগুলো, আমাদের মতো কিছু মানুষ আমরা বসার জায়গার সামনের থেকে এরকম নোংরা করে রেখেছি। আমি সবাইকে বলবো যে এই সৌন্দর্যটাকে যেন সুন্দর করে রাখা যায়, সেই চেষ্টাটা আপনারা করবেন। অযথায় পলিথিন, কাগজের টুকরা, পানির বোতল এগুলো ফেলে এরকম নর্দমা বানাবেন না। আর প্রশাসনকেও বলবো আপনারা একটু দেখবেন যাতে এখানে কেউ এরকম ময়লাটা না ফেলে। এই যে সেই রাজবংশীয় ব্যাপার সামনে ঘোরা দিয়ে অনেকেই বিভিন্ন জায়গায় ঘুরে ফিরে দেখার চেষ্টা করছে। আসলে রাজশাহীটা কিন্তু 4-5টা দেখার অনেক জায়গা আছে। আপনি ইচ্ছা করলে এই ঘোড়া গাড়িতে উঠে আশেপাশে পর্যাপ্ত জায়গা দেখতে পারবেন। ওই যে বন্ধুরা,
রাজশাহীর সাথে আরেকটা তকমা লাগানো আছে পরিকল্পিত সুন্দর নগরী, তারই কিছু অংশ। রাত্রেবেলায় রাস্তাঘাটে যে লাইটগুলো জ্বলছে, দূর থেকে মনে হচ্ছে সোনালি একটা আভা জ্বলছে। তার পাশে আলোকসজ্জা করা হয়েছে। শহরে কোনো অনুষ্ঠান ছিল সেটাতে পুরো রাস্তাটায় সুন্দর করে আলোকসজ্জা করা, এবং দেখতে খুব ভালো লাগছিল, যেহেতু পরিষ্কার পরিচ্ছন্ন সবকিছু এখানকার। তো বন্ধুরা দেখতে থাকুন, আমি আছি আপনাদের সাথে। দেখছেন হ্যালো ভিউয়ার্স, আমরা সন্ধ্যায় রাতে ঘোরাঘুরি শেষ করে আমাদের হোটেল পর্যটন কেন্দ্রে চলে আসলাম। আমরা আজ পর্যটন হোটেলে রাত কাটাবো, এর আগে আপনাদেরকে আমরা বলেছি এবং রুমটাও দেখিয়েছিলাম। তো এরাও খুব সুন্দর করে সেজেছে। আমরা দোতলায় একটা রুম নিয়েছিলাম, সেই রুমেই। তো আজ রাতের মতো এখানেই সমাপ্তি। আগামীকাল সকালে আপনাদেরকে বাকি অংশটুকু দেখানোর চেষ্টা করব। আজকের মতো এখানেই অপেক্ষা করুন, খুব শীঘ্রই সকালের অংশটুকু আপনাদেরকে দেখাবো। ধন্যবাদ সবাইকে। খোলো এটা আমাদের এটা সুন্দর একটা পরিবেশ। পর্যটন হোটেলগুলো যত সুন্দর, এটা এখানে না আসলে পর্যটকরা আসলে এটা বুঝতে পারবেন যে আসলে পর্যটন হোটেলগুলো আমাদের দেশে আসলে অনেক সুন্দর হয়। তো আমরা আসছিলাম আজকে, অ্যাকচুয়ালি সুন্দর। This is our room. কি মোবাইল গাড়িতে হয়েছেন কিনা? হ্যালো ভিউয়ার্স, শুভ সকাল। পরের দিন সকালে আমরা হোটেলের লবিতে নাস্তা করছিলাম। নাস্তা করে চা পান করে আমরা বেরিয়ে যাব আমাদের কাজের উদ্দেশ্যে। তার সাথে আমরা সকালের চরের কিছু অংশটাও দেখাবো। তো বন্ধুরা, আপনারা আমাদের সাথেই থাকুন। আমরা নাস্তা শেষ করে আপনাদেরকে নিয়ে যাব পদ্মার চরে এবং শোনাবো চরের গল্প। হ্যালো ভিউয়ার্স, হোটেলে রাজশাহীর কিছু ঐতিহ্য তুলে ধরা হয়েছিল, যেমন এই যে আমের ছবি, তারপরে সামনে রয়ে গেছে কিছু রেশম শিল্পের কিছু বস্তু, ঘোড়ার গাড়ি, এরকম অনেকগুলো ছবি দেওয়ালে বা পাশে এরকম টানানো ছিল। তাতে আমরা বুঝতে পারলাম যে বাংলার রাজশাহীর কিছু শিল্প সংস্কৃতি তারা তুলে ধরার চেষ্টা করছে। এটা নিঃসন্দেহে একটা ভালো উদ্যোগ, আমার কাছে খুবই ভালো লেগেছে হোটেলের এই উদ্যোগটিকে। এর জন্য হোটেলের যারা আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। হ্যাঁ ভিউয়ার্স, এর সাথে শুধু হোটেলের ওই ঐতিহ্য তুলে ধরাকেই ভালো লাগছে না, আশেপাশের পরিবেশটাও কিন্তু দারুণ এবং বলতে গেলে খুবই সুন্দর। একটা এত সুন্দর বাগান করে রেখেছে তারা, ভিতরে বাচ্চাদের খেলার জায়গা আছে, সুবিশ্বস্ত গাড়ি পার্কিং এর ব্যবস্থা। এক কথায় রাজশাহীর এই পর্যটন হোটেল মোটেল আমাদের কাছে খুবই ভালো লেগেছে এবং আশা করি এখানে যারাই আসবেন তাদেরও ভালো লাগবে। আর আমার একটা আবেদনও থাকবে, যে যেখানেই ঘুরেন বা কাজে যান না কেন, প্রথমে আমাদের এই পর্যটন হোটেলগুলোকেই খুঁজবেন, হোক 2 টাকা বেশি বা 2 টাকা কম। তাতে করে কিন্তু কথা একটাই, টাকাটা সরকারি কোষাগারে থাকছে। আর সরকার যেহেতু টাকাটা পাচ্ছে, এই টাকার উন্নয়ন আমরাই ভোগ করতে পারবো, এই কথা নিঃসন্দেহে আমি বলতেই পারি। তারপরেও তারা তাদের এই প্রতিষ্ঠানটাকে অনেক সুন্দর করে গুছালো করে রেখেছে, সুন্দর করে পরিবেশটাকে তুলে ধরেছে। এটাও অনেক 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 সাধুবাদ তাদেরকে। তো বন্ধুরা,
চলে আসলাম কথা বলতে বলতে সেই পদ্মার পারে। রাতে আমরা দেখিয়েছিলাম এই বট গাছটা, তো রাতে ভাবে বোঝা যায়নি। এখন দেখেন সেই এটাকে বলে টি সেকশনের সেই বট গাছ। এখান থেকে এই নৌকা দিয়ে ওই এখানে কয়েকটা চর আছে, সেসব চরে যাওয়া যায়। তো বন্ধুরা দেখতে থাকুন, আমিও দেখতে থাকি কেমন হয়। হ্যাঁ ভিউয়ার, সকালে যদিও মানুষ নেই, পশু পাখির ডাক শোনা যাচ্ছে, প্রকৃতির ডাক তো শোনা যাবেই, কিন্তু মানুষ এত সকালে এখানে আসেনি। দু একজন লোক হাঁটতে এসছে, তারা শারীরিক ব্যায়াম করছে এরকম আছে, আর দু একজন আছে বসে একটু সময় কাটাচ্ছে এরকম। তাছাড়া এই এত সকালে এখানে লোক হয় না, লোক সাধারণত বিকেলে বা রাতের দিকেই হয়। 10টা 12টার দিকে হয়তো কিছু লোক হবে, যারা আমরা চর ঘুরতে যাবে আমাদের মতো ঘুরে দেখতে চাই তারা হয়তো আসবে। তো আপনারা সকালেও আসবেন বন্ধুরা, সকালেও যে একদম খারাপ হবে তা না, কিন্তু নীরব নিরিবিলি নিভৃতে একটু চরের শুনশান শব্দ শুনতে পারবেন। হ্যালো ভিউয়ার্স, এরই মধ্যে আমাদের নৌকা পদ্মার পার থেকে পদ্মার গভীরে যাওয়ার চেষ্টা করছে। আমরা চরের উদ্দেশ্যে রওনা দিয়েছি। আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি মাসুদুর রহমান, আপনাদের ক্যামেরার সামনে। আমরা আজকে ওই পারে পদ্মায় যারা বসবাস করে তাদের জীবন বৃত্তান্ত একটু শুনবো বা দেখবো এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। আমি বরাবরই জানি পদ্মা চরের মানুষের জীবন যাপন খুব কষ্টের এবং সংগ্রামী হয়। তাদের এখানে আসলে আনন্দ পাওয়ার বা আনন্দ নেওয়ার তেমন কিছুই নেই, শুধু দেখার আছে এবং এদের জন্য কিছু করার থাকলে করার আছে। আর কিছুই বলতে চাই না বন্ধুরা, চলেন যাই দেখি পাড়ের মানুষ কিভাবে কি করছে বা আসলে মানুষের পাড়ে বসবাস করছে কিনা। যদিও করে থাকে তাহলে তাদের জীবন ব্যবস্থাটা কতটা সহজ বা কতটা কঠিন সেটাই আমরা আজকে আমাদের এই ভিডিওতে পারলে তুলে ধরবো। আর সবাইকে বলবো যে কষ্টের মাঝে হয়তো আনন্দ আছে, সে আনন্দটা হয়তো কিছুটা পাবেন আপনারা। আমি চাই আপনারা সেটাও উপভোগ করুন। নৌকার ইঞ্জিনের শব্দ, তার সাথে নৌকা ধীরে গতিতে চলা, সব মিলিয়ে খুবই আনন্দদায়ক ছিল। তারপরেও ভাবছিলাম যে এত বড় নদী পার হয়ে যাচ্ছি, কেমন বা হয়, সাঁতার কেউ পারি কেউ পারি না, নানান ধরনের চিন্তা ভাবনায় আছে। খুব দ্রুত গতিতে চলছে আমাদের এই ডেঙ্গি নৌকা। আমরা খুব শিগগিরই হয়তো ওখানে পৌঁছে যাব। পৌঁছে গিয়ে এই গরমে, ভ্যাপসা গরমে, শরতের কালে হয়তো ওখানে আপনাদেরকে দুলান কাব্য শোনায়। নদীর বুকে জেগে ওঠা সাদা স্বপ্নের দেশ, বালুর বুকে রোদ ঝরে, বাতাসে নীরব বেশ। পদ্মার ঢেউ ছুঁয়ে যায় নরম মাটির গান, চর যেন প্রকৃতির লেখা এক শান্তিমান। দিন শেষে সূর্য ডুবে সোনালি রঙে রাঙা, নদী আর চরের মাঝে প্রেমের কথা বাঁধা। ভাঙন আছে, দুঃখ আছে, তবু আশা রয়, চর শেখায় কেমন করে হার না মেনে বাঁচতে হয়। বন্ধুরা বুঝতেই পারছেন চর নিয়ে কাব্যটা কেমন। সবকিছু মেনে সহ্য করে প্রতিকূলতার সাথে যুদ্ধ করে চরে জীবন যাপন করতে হয়। চলুন দেখে আসি সেই চর কেমন। হ্যালো ভিউয়ার্স, ওই তো কাশবন দূর থেকে দেখা যাচ্ছে, ওটাই জেগে ওঠা সেই চর। ওই চরে আছে কিছু মানুষ, সংগ্রামী জীবন ব্যবস্থা। আমরা খুব দ্রুত এর কাছাকাছি চলে আসছি। আমরাও নেমে একটু ঘোরার চেষ্টা করব, দেখবো কাশবন, অবারিত কাশবন কেমন করে সাদা মেঘের সাথে ভেসে বেড়াচ্ছে, সেটাও আমরা দেখব। বন্ধুরা আপনারা আসবেন আমাদের গ্রাম বাংলার এই অপরূপ চর দেখতে। অনেক জায়গায় এরকম চর আছে, শুধু যে রাজশাহীতে আছে তেমন নয়, এটা কুড়িগ্রামেও আছে,
রাজশাহীতে, দিনাজপুরে, বিভিন্ন জায়গায় এরকম চর আছে। তো সেসব জায়গায় পারলে যাবেন, দেখবেন, শুনবেন, জীবনগাথা শুনবেন, মানুষ কীভাবে বসবাস সেটা শুনবেন। আশা করি ভালো লাগবে। তাহলে এই চরের নাম কি? এই চরের নাম কি? আর একটা আছে কি জানো? চর খানপুর। আরেকটা কি? চর খানপুর, খিদিরপুর, তারানগর, তারপর 10 নম্বর। মোট কটা চর এখানে তাহলে? অনেক কয়টাই আছে। সব চরে কি মানুষ আছে? চর খানপুর আছে আমি জানি। চর খানপুরও আছে, আপনার খিদিরপুরও আছে, ওখানেও 10 আছে। নম্বর আছে। পানি তো পরিপূর্ণ ছিল তো, এখন কমে গেছে, উপরে পানি ছিল। হ্যাঁ ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন চরের সেই কাশবনের জঙ্গল, তার সাথে চরের বালুময় রাস্তা, ভিতরে কিছু মানুষজন বসবাস করে। আমরা অতদূর যেতে চাই না, কারণ সামনে বিপদের একটা বন্ধ আছে। ওই দোকান থেকে আমাদেরকে বলে দিল যে বেশি দূর যাওয়া দরকার নেই, কারণ এখনও এই চরের মানুষজন বসবাস শুরু করেনি। যারা আছে তারা মানুষও হতে পারে, আবার অন্য কিছু হতে পারে। এবং শোনা যাচ্ছিল যে এখানে আসলে যারা বেড়াতে ভিতরে ঢুকে কাজ বলে, তাদের অনেক সময় মোবাইল টোবাইল সব রেখে দিচ্ছে। তাই আমরা আর সামনে এগোচ্ছি না, বাইরে থেকে যত সম্ভব দেখা যায় আপনাদের দেখানোর চেষ্টা করছি, নিজেও দেখছি। এ পর্যন্তই, আপনারা বন্ধুরা দেখতে থাকুন। এই স্যার, এই যে কি ভাই, হ্যাঁ এই যে অরিজিনাল পানি, এই যে চরে টিউবওয়েল পাওয়া গেছে বন্ধুরা, দেখেন চরে টিউবওয়েল, অরিজিনাল পানি এবং সম্ভবত মিষ্টি পানি আছে। কি হলো স্বর্ণ টর্ণ বসে নাকি? ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন সারি সারি কাশবনের ছড়া, দেখতে খুবই ভালো লাগছে। মনে হচ্ছে সাদা মেঘের ভেলায় ভেসে বেড়াচ্ছি। আসলে অসম্ভব সুন্দর প্রকৃতি, বাংলার এই রূপ বলে শেষ করা যাবে না। আর মহান আল্লাহ তাআলার এই অবদান, মাশাআল্লাহ, আসলে অনেক সুন্দর, অনেক সুন্দর। আপনারা যারা আসবেন তারা এই সৃষ্টির সৌন্দর্য উপভোগ করবেন এবং তার শুকরিয়া করবেন। মাশাআল্লাহ, মাশাআল্লাহ, অনেক সুন্দর, অনেক সুন্দর। যাক, আল্লাহ পাক আমাদেরকে সুস্থ রেখেছিলেন, আমরা ঘুরে দেখে গেলাম দুই চোখ ভরে। আল্লাহ তাআলার কাছে লক্ষ কোটি গুণ শুকরিয়া। আল্লাহ পাক আমাদেরকে সবাইকে ভালো রাখুন, সুস্থ রাখুন, আর যাদের জীবন সংগ্রামী তাদেরকে আল্লাহ পাক সাহস শক্তি দান করুন, আমিন। ভিতরে গেলে ঝামেলা হইতেও পারে। আমরা আসছিলাম পদ্মার চরে, এই যে শরৎকালের সেই কাশফুলের মাঝামাঝি প্রচুর কাশফুল ছিল, কাশফুলের অভাব নাই। তো অনেক বড় বড় হয়ে যাওয়াতে ওইভাবে আর দেখানো যাচ্ছে না। এখানে তো পানি নাই, তবলা ঠেকে গেছে, আমাদের ধাপ দিয়ে থেকে আবার হলে ওখানে পানি আসবে, তাই না? পানি আবার হলে পানি আসবে না, উপরে পানি নিচে থাকে না, পানি না থাকলে তো মাথা হয়ে যাবে। এই পানি, এই যে টিউবওয়েলের পানি, এটা কি খাওয়ার উপযুক্ত না? হ্যাঁ, এই যে পানি হয় খেলাম তো, এই টাকাটা ফেরত দাও। ভালো পানি, মানে এই জায়গাতে এত সুন্দর পানি ভাবিনি। তাহলে পানি নিয়ে আসেন। মাশাআল্লাহ, পানিটা খুব ভালো। এখানে পানি হেবি ছিল, মিষ্টি রিয়ার পানি। কম যে কাছে রিয়ার, আমাদের উপরে তো বেশি নিচে রিয়ার হয়, এদের কাছে। আর অসুবিধা নাই। না 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 না, ওটা ফেরত হয়েছে, থাক ওইটা। আর এত ঠান্ডা পানি এই গরমের ভিতরে ওই কলে, মাশাআল্লাহ। হ্যালো ভিউয়ার্স, চরের এই দোকানে কিছু চরের ভাইদের সাথে আড্ডা দিয়ে আমরা পুনরায় ফিরতে শুরু করলাম। আজকের মতো চরের এই ভ্রমণ হয়তো এখানেই শেষ। সামনে আবারও দেখা হবে নতুন কোনো জায়গায়, নতুন কোনো স্থানে। আমরা ফিরে যাচ্ছি সেই বটগাছের নিচে যেখান থেকে শুরু করেছিলাম সেখানে। আজকের মতো রাজশাহী ভ্রমণের এটুকুই। আগামীতে হয়তো আরও অন্য কোনো স্থানে আল্লাহ পাক যদি ভালো রাখেন, সুস্থ রাখেন, আবারও দেখা হবে আপনাদের সাথে। আপনারা সবাই আমাদের জন্য দোয়া করবেন এবং সবাই সুস্থ সুন্দর থাকবেন, ভালো থাকবেন। সবাইকে আসসালামু আলাইকুম।
গাছে